আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। কি অবস্থা তোমাদের? সবাই কেমন আছো? পারমিতা বণিক রয়েছে, সাকিব হাসান রয়েছে, ওকে সাদিয়া ভালো আছি, তারপর সাকিব রয়েছে, মিস ইউ ভাইয়া, আমিও মিস করেছি তোমাদেরকে অনেক। তো আমরা চলো, গত ক্লাসটা করোনি মনে হয় তুমি, তাই? গত দুটো ক্লাস হয়ে গেছে অলরেডি ঈদের পরে। তো আমরা চলে আসি এরপরে, নবমধ্যায় পড়ছিলাম তাই না, প্রথম পত্রের। ভোগ এবং সঞ্চয় সমীকরণ হতে ভোগ এবং সঞ্চয় রেখা, এইটা তোমাদেরকে পড়তে বলছিলাম আমি গত ক্লাসে তোমাদেরকে আমি বলছি একটা ভোগ এবং সঞ্চয় সমীকরণ থেকে একটা ভোগ এবং সঞ্চয় রেখা আঁকতে হবে। সো তোমরা কি এটা করতে পারছো? আমি একটু জানাও তো, করতে পারছো কিনা? ভোগ এবং সঞ্চয় সমীকরণ হতে ভোগ এবং সঞ্চয় রেখা অঙ্কন করো। পিউ পাউল রয়েছে, বলছে টি শার্ট পেয়েছি, কনগ্রাচুলেশন তোমাকে। দেখা যাক, পেয়ে যাবা ইনশাল্লাহ খুব শীঘ্রই। তোমাদের একটা ফর্ম ফিল আপ করাবে, সেটা ফর্ম ফিল আপ করলে আমরা কয়েকদিনের মধ্যে তোমাদেরকে টি শার্ট প্রোভাইড করবো ইনশাল্লাহ। সাকিব হাসান রয়েছে, জি ভাইয়া করেছি আমি। আচ্ছা, সো এটাকে আমার করাই দিতে হবে। আর আমি যেটা ভোগ সমীকরণ এবং সঞ্চয় সমীকরণ যেভাবে রেখা আঁকছি ঠিক সেমভাবে করবা। এখানে ওয়াই এর বিভিন্ন মানের জন্য সি এর মানগুলো বের করবা। এখানে একটু ঠিক করে নিবা, এখানে ওয়াই হবে। সো এই ওয়াই এর বিভিন্ন মানের জন্য সি এর মান বের করে, ওয়াই বিভিন্ন মানের জন্য এস এর মান বের করে এরকম একটা সূচি করবা। সেই সূচি থেকে তারপর কি একবার রেখা অঙ্কন করবা। আচ্ছা, আমরা এরপর থেকে শুরু করছি তাহলে আজকে। এরপরে হচ্ছে আমাদের রয়েছে তোমার আমরা আজকে আলোচনা করব ভারসাম্য জাতীয় আয়, তবে সেটা চিত্রের মাধ্যমে। কেমন? আমরা চিত্রের মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় বের করার চেষ্টা করব আজকে। সো ভারসাম্য জাতীয় আয় বের করার জন্য আমাদেরকে দেখো কি করতে হবে। ভারসাম্য জাতীয় আয় মানে হচ্ছে যেখানে আমরা দেখবো আমাদের ওয়াই এর মানটা বের করতে হবে। ওয়াই, এটাকে আমরা ভারসাম্য জাতীয় আয় বলছি। এই ওয়াই এর মানটা বের করতে হবে। এই ওয়াই এর মানটা আমরা সমীকরণের সাহায্যে কিভাবে করতে হয় সেটা গত ক্লাসে দেখিয়েছি। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চিত্রের মাধ্যমে কেমনে বের করতে হয়। সো চিত্রের মাধ্যমে ভারসাম্য জাতীয় বের করার ক্ষেত্রে আমাদেরকে এখানে একটা সূত্র মনে রাখতে হবে। তোমরা একটু দেখো, ভারসাম্য আসলে তখনই হয় যখন আমি যদি বলি চাহিদা এবং যোগানের মাধ্যমে ভারসাম্য হয়, যেখানে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ হয়, যেটা আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে, যেখানে আমরা দেখেছি আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই যদি সমান হয় তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ড কোয়ান্টিটি অফ সাপ্লাই সমান হলে সেখানে ভারসাম্য হয়। বাট এখানের ক্ষেত্রে দেখো, এইখানের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড আর অ্যাগ্রিগেট সাপ্লাই যেখানে সমান হয় সেখানে ভারসাম্য হয়। স্যার অ্যাগ্রিগেট ডিমান্ড মানে কি? অ্যাগ্রিগেট ডিমান্ড মানে হচ্ছে সামগ্রিক চাহিদা। কেমন? আগে যখন চাহিদা বলেছি সেখানে এখানে আমরা কি বলবো? সামগ্রিক চাহিদা বলবো, আর কোনো পার্থক্য নাই। সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান যদি সমান হয় সেটাকে আমরা বলবো যে তোমার ভারসাম্যের শর্ত পূরণ হয়েছে। তাহলে কি বলছি? অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই যেখানে সমান হবে সেখানে ভারসাম্য হবে, এটা ভারসাম্য হওয়ার শর্ত। এই অ্যাগ্রিগেট ডিমান্ডকে আমরা যদি দুই খাত বিশিষ্ট অর্থনীতির ক্ষেত্রে বলি, এই ডি সমান আমরা লিখতে পারি সি প্লাস আই, অর্থাৎ কনজাম্পশন এক্সপেন্ডিচার এবং ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার এই দুটো যোগ করলে কিন্তু আমরা অ্যাগ্রিগেট ডিমান্ড পাই। অর্থাৎ অ্যাগ্রিগেট ডিমান্ডের জায়গায় আমরা লিখতে পারি সি প্লাস আই। অন্যদিকে অ্যাগ্রিগেট সাপ্লাই যদি বলি, অ্যাগ্রিগেট সাপ্লাই আমরা করতে পারি আমাদের সি প্লাস এস, অর্থাৎ সি এর সাথে এস যদি আমরা যোগ করি তাহলে আমরা অ্যাগ্রিগেট সাপ্লাই পাবো। তাহলে কি বলছি? এডি অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই এডি আমরা পাবো সি আর আই যোগ করলে, অর্থাৎ কনজাম্পশন এক্সপেন্ডিচার আর ইনভেস্টমেন্ট যোগ করলে আমরা এডি পাবো। আর এস টা আমরা পাই সি প্লাস এস যোগ করলে। সি মানে কনজাম্পশন এক্সপেন্ডিচার, এস মানে হচ্ছে সেভিংস। এই দুটো যোগ করলে আমরা পাবো এস। তাহলে আমাদের এই সূত্রটা একটু মনে রাখতে হবে, এডি সমান সি প্লাস আই আর এস মানে সি প্লাস এস। এখন দেখো এখানেও সি আছে এখানেও সি আছে, তাহলে আমরা এই দুটো সি যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাছে থাকবে আই সমান এস। দ্যাট মিনস আমরা এখানে আসলে জাতীয় আয় বের করার জন্য চিত্রের সাহায্যে দুইটা ওয়ে আমরা আগাতে পারি, দুইটা ওয়েতে।
একটা হচ্ছে আমরা এডি সমান এস এর মাধ্যমে ভারসাম্য জাতীয় পেতে পারি, আর একটা হচ্ছে আই সমান এস এর মাধ্যমে, অর্থাৎ ইনভেস্টমেন্ট আর সেভিং সমান হলে সেক্ষেত্রে জাতীয় আয় পাওয়া যাবে, আর একটা হচ্ছে এডি সমান এস হলে সেখানে জাতীয় আয় পাওয়া যাবে। তার মানে আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করব জাতীয় আয় বের করার জন্য চিত্রের সাহায্যে। কেমন? তাহলে কি বলছি, জাতীয় আয় বের করার জন্য দুইটা পদ্ধতি আমরা ব্যবহার করব, একটা হচ্ছে এডি সমান এস আর একটা হচ্ছে আই সমান এস। এই দুটো পদ্ধতি আমরা ব্যবহার করব। আমরা দুইটা পদ্ধতি একটু এই সূত্রগুলো একটু মুখস্থ করব, এই তিনটা সূত্র একটু মুখস্থ করো সবাই। ভাই আমাকে পড়ালেখার টি শার্টও গতকালকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি বলছে, এডি সমান এস, অর্থাৎ এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই কি হয়েছে, সমান হয়েছে, আর সেখানে আমাদের ভারসাম্য হবে। আর আই সমান এস হলে এই তিনটা সূত্র এগুলো একটু মুখস্থ করো, এখানে যে কথাগুলো আছে এগুলো একটু মুখস্থ করো। আমরা কি পারবো? হয়ে গেছে। তাহলে আমরা বলছি এডি সমান এস হইতে হবে, এগ্রিগেট ডিমান্ড এগ্রিগেট সাপ্লাই সমান হইলে সেক্ষেত্রে ভারসাম্য জাতীয় পাবো। আরটা হচ্ছে আই সমান এস হলে, মানে ইনভেস্টমেন্ট আর সেভিংস সমান হলে সেখানে ভারসাম্য জাতীয় আমরা পেতে পারি। আমরা প্রথমে 2 নাম্বারটা দেখব, আই সমান এস এর মাধ্যমে ভারসাম্য জাতীয় আমরা বের করব। সো চলো আমরা 2 নাম্বারটা আগে করে ফেলি। সো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি ভারসাম্য জাতীয় আয় দুই ভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে সঞ্চয় এবং বিনিয়োগের সমতার সাপেক্ষে, আর একটা হচ্ছে সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের সমতা সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয়। প্রথমে আমরা দেখব সামগ্রিক চাহিদা সঞ্চয় এবং বিনিয়োগের সাহায্যে ভারসাম্য জাতীয় আয় আমরা বের করব। সো এখানে একটা তোমরা সূচি দেখতে পাচ্ছ, এই সূচির মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেওয়া আছে আয়, মানে জাতীয় আয় কোটি টাকায় দেওয়া আছে জাতীয় আয় যখন 300 কোটি টাকা, তখন আমাদের সঞ্চয় হচ্ছে 50। জাতীয় আয় 400 কোটি হলে সঞ্চয় কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। জাতীয় আয় 500 কোটি হলে সঞ্চয় আরো বৃদ্ধি পেয়েছে। এই সূচিটা আসলে পরীক্ষায় দেওয়া থাকবে, তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। তাহলে জাতীয় আয় দেওয়া আছে 300, 400, 500, সঞ্চয় দেওয়া আছে 500, 50, 100, 150। এরপরে দেওয়া আছে বিনিয়োগ। সো বিনিয়োগটা কিভাবে দেওয়া আছে? বিনিয়োগটা দেওয়া আছে এভাবে করে যে আমাদের ইনকাম যখন 300 তখন বিনিয়োগ 100, ইনকাম যখন 400 তখনও বিনিয়োগ 100, ইনকাম যখন 500 তখনই বিনিয়োগ কত, 100। তার মানে ইনকাম কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বাট জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, বাট বিনিয়োগটা স্থির আছে। প্রশ্ন স্যার কেন বিনিয়োগটা স্থির কেন থাকে? দেখো, যারা কেইনসীয় মতবাদ রয়েছে বা কেইনস নামের একজন অর্থনীতিবিদ ছিল, তাকে যারা ফলো করতো তাদেরকে আমরা একত্রে বলি কেইনসীয় অর্থনীতিবিদ বা কেইনসীয় মতবাদ বা কেইনসীয় মতাদর্শী, বা তাদেরকে অনুসরণ করে কেইনসীয় মত অনুযায়ী বলা হচ্ছে একটা দেশের যে বিনিয়োগ, এই বিনিয়োগটা সবসময় সমান থাকবে। অর্থাৎ আমার জাতীয় আয় যেমনই হোক না কেন বিনিয়োগটা সবসময় স্থির থাকবে, এটা কেইনসীয় মতবাদ অনুযায়ী। সো এই বিনিয়োগটা আমাদের কি রাখতে হবে, তাই স্থির রাখতে হবে। আমি আবার বলছি, কেইনসীয় মতবাদ অনুযায়ী আমাদের বিনিয়োগ যেটা সামগ্রিক যেটা বিনিয়োগ হবে, সেই বিনিয়োগের পরিমাণটা সবসময় স্থির থাকবে। তাহলে আমরা এখানে সূচিটা একটু দেখো যে ইনকাম 300 সঞ্চয় 50, ইনকাম 400 সঞ্চয় 100, ইনকাম 500 সঞ্চয় 150। তার মানে ইনকাম বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সঞ্চয়টা কি আছে বলতো, সঞ্চয়টা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে ইনকাম বৃদ্ধি পাচ্ছে বাট বিনিয়োগটা কি আছে, স্থির আছে। এটা আমাদের সূচি দেওয়া থাকবে পরীক্ষায়, আমরা এখান থেকে চিত্র আঁকবো। তো তোমাদেরকে চিত্রটা আমি ওই পাশে এঁকেই দেখাই, আমি এক পাশে করে এঁকে দেখাই, এদিকে আঁকতেছি, এই জায়গায় আঁকতেছি আমি। এই আয় এবং সঞ্চয় বিনিয়োগের মাধ্যমে আমি চিত্রটা এখানে এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। কেমনে করছি দেখো। তো আমরা এখানে দুইটা অক্ষ নিব, এই ভূমি অক্ষে আমাদের আয় থাকবে অলওয়েজ, মানে জাতীয় আয় যেটা বলতেছি সেটা আর কি। কেমন, এই যে আয় যেটা বলছি
সেটা থাকবে ভূমি অক্ষে, এবং লম্ব অক্ষে থাকবে আমরা দুইটা আঁকবো, একটা সঞ্চয় একটা বিনিয়োগ আঁকবো। তো আমরা উপরের দিকে সঞ্চয় এবং বিনিয়োগ ধরবো, তার মানে হচ্ছে এস এবং আই ধরবো উপরের দিকে। দেখো আমাদের আয় আসছে, এই যে ইনকামটা আসছে সেই ইনকামটা হচ্ছে আসছে 300, 400, 500, তাই না? তাহলে আমরা 100 করে ধরি, তাহলে এখানে হবে 100, 200, 300, 400, 500। তাহলে আমরা লিখবো 100, 200, 300, 400, 500 আমরা লিখলাম। আর অন্যদিকে এই যে সঞ্চয় এবং বিনিয়োগ আছে, এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সর্বনিম্ন আছে 50, সর্বোচ্চ হচ্ছে 150 আছে, এখানে 100 আছে সব জায়গায়। তার মানে আমরা 50 থেকে 150 এর মধ্যে সবগুলো কভার করতে পারবো, সঞ্চয় এবং বিনিয়োগ পুরোটাই কভার করতে পারবো। তাহলে আমরা এই পাশে আমরা 50 করে পার্থক্য ধরি, তাহলে আমরা ধরতেছি 50, দেখো সবাই 50, 100, 150। লম্ব অক্ষরগুলো লম্ব অক্ষের সাথে সমান রাখবা, ভূমি অক্ষরগুলো ভূমি অক্ষের সাথে সমান রাখবা, দূরত্ব আর কি। সেখানে লিখবো 50, 100, 150। চলো এখন আমরা বিন্দুগুলো বের করব। যেমন প্রথমে আগে সঞ্চয় রেখাটা আঁকো, এটা পরে, বিনিয়োগটা পরে আঁকবো। সঞ্চয় রেখার মধ্যে কি আছে, আমাদের আয় 300 হলে সঞ্চয় 50, তার মানে এই ইনকাম 300 হলে সঞ্চয় হচ্ছে 50, তার মানে 300 সাথে 50, এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু, এটা আমাদের প্রথম বিন্দু। দুই নম্বর হচ্ছে আয় যদি 400 হয়, আমাদের সঞ্চয় হচ্ছে 100, অর্থাৎ এই ইনকাম যদি 400 হয়, সঞ্চয় হচ্ছে কত, 100, এটা আমাদের দ্বিতীয় বিন্দু। দ্বিতীয় বিন্দু। ইনকাম যদি 500 হয় তাহলে সঞ্চয় হচ্ছে 150, ইনকাম যদি 500 হয় সঞ্চয় হচ্ছে 150, তাহলে এখানে আমরা বলতে পারি এইটা, এই তিনটা বিন্দু এখন আমরা যোগ করব। তাহলে এই তিনটা বিন্দু এখন আমরা যদি যোগ করি, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কি পাচ্ছি, আমাদের সঞ্চয় রেখাটা পাচ্ছি। তাহলে এস এস প্রাইম, এটা হচ্ছে আমাদের সঞ্চয় রেখা। দেখা তো সবাই বুঝে কিনা, সঞ্চয় রেখাটা ইনকাম বৃদ্ধি পাচ্ছে, সঞ্চয় বৃদ্ধি পাচ্ছে, সো রেখাটা ঊর্ধ্বগামী হয়েছে, ফাইন। এরপর আসলে আমরা বিনিয়োগ রেখাটা আঁকবো। সো বিনিয়োগ রেখাটা আমরা কেমন করবো দেখো, বিনিয়োগ রেখাটা হচ্ছে ইনকাম যদি 300 হয়, বিনিয়োগ হচ্ছে 100, তার মানে প্রথমে যে 300 সাথে কত হবে, 100 হবে। এখানে আঁকবো আমরা, মানে এই 300 সাথে উপরে হবে 100, তার মানে 100 থেকে এখানে যাবে, 300 থেকে এখানে, আমাদের প্রথম বিন্দু হচ্ছে এই জায়গায়। তারপর আয় যদি 400 হয়, তাহলে সেক্ষেত্রে বিনিয়োগ হচ্ছে 100, অর্থাৎ 400 সাথে কত হবে, 100 হবে। তাহলে এখানে এদিকে হবে 400, এদিকে হবে 100, তাহলে এখানে হবে আমাদের দ্বিতীয় বিন্দু। 400 সাথে 100, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। 3 নম্বর বিন্দু হচ্ছে এখানে আয় যদি 500 হয়, তাহলে আমাদের বিনিয়োগ হবে কত, বিনিয়োগ হবে 100, অর্থাৎ আয় যদি 500 হয়, বিনিয়োগ কত হবে, 100 হবে। এই আয় 500 সাথে বিনিয়োগ হবে কত, 100, তার মানে আমাদের বিন্দুটা হবে, দ্বিতীয় বিন্দুটা হবে এই জায়গায়। সো এই তিনটা বিন্দু আমরা যোগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট রেখা। তাহলে কি দেখতে পাচ্ছ, যে আমাদের সেভিংস রেখাটা ঊর্ধ্বগামী হচ্ছে, আর ইনভেস্টমেন্ট রেখাটা কি আছে, ভূমি অক্ষের সমান্তরাল আছে। তাহলে যেখানে ইনভেস্টমেন্ট আর সেভিংস সমান হচ্ছে, সেই পয়েন্টটা কোথায়, সেই পয়েন্টটা হচ্ছে এইটা। এই পয়েন্টটা হচ্ছে সেটা, যে যেখানে আমাদের বিনিয়োগ এবং হচ্ছে সঞ্চয় সমান হচ্ছে, এটাকে আমরা বলি আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট, যেখানে আমাদের ইনভেস্টমেন্ট এবং কি সেভিংস সমান হচ্ছে। এর আগে সেভিংস কম, ইনভেস্টমেন্ট বেশি, আর এর পরে ইনভেস্টমেন্ট কম কিন্তু সেভিংস বেশি, তার মানে আমরা বলতে পারি আমাদের ভারসাম্য বিন্দু হচ্ছে এইটা। এবং সেখান থেকে আমাদের জাতীয় আয় যদি বের করতে বলে, তাহলে এখান থেকে নিচের দিকে আসবা, আর জাতীয় আয় হচ্ছে 400 কোটি টাকা। ঠিক আছে, পারবো? তাহলে জাতীয় আয় হবে 400 কোটি টাকা। হ্যাঁ, এখানে ইও লিখতে পারো, নো প্রবলেম, বাট আমরা এখানে জাস্ট আয় সমান এস লিখছি, তার মানে দুইটা সমান বোঝাচ্ছি, সেটাই আর কি। আমরা কি বুঝছি, পারবো? সঞ্চয় এবং বিনিয়োগের সমতা সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় বের করতে পারবো? ভারসাম্য জাতীয় আয় 400 কোটি টাকা, ফাইন।
এরপর আমরা করব 2 নাম্বারটা। 2 নাম্বার হচ্ছে সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান, অর্থাৎ অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই সাহায্যে ভারসাম্য জাতীয় আয় বের করা। সো এখানে তোমরা একটা সূচি দেখতে পাচ্ছ। এই সূচির মাধ্যমে আমরা সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগানের মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় বের করব, ঠিক আছে? সো সবাই লক্ষ্য করো। এই সূচিটা তোমাদের বইতে নাই, এটা হচ্ছে আমরা এখানে দিয়েছি, আমাদের ইজি ইকোনমিক্স বইয়ে আছে। এই সূচিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের বইতে শুধুমাত্র চিত্রটা আছে, এই ভারসাম্য সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগানের মাধ্যমে চিত্রটা আছে, বাট সূচিটা তোমাদের দেওয়া নাই। সূচিটা তোমাদেরকে বোঝানোর জন্য আমরা সূচিটা এখানে অ্যাড করে দিয়েছি। কেমনে করব দেখো। সেখানে প্রথমে দেওয়া আছে, আমাদের মাথায় রাখতে হবে এখন আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট সাপ্লাই করতে হবে, সমান করতে হবে, তখনই আমাদের জাতীয় আয় বের হবে। সো এখানে প্রথমে দেওয়া আছে আয়, মানে জাতীয় আয় দেওয়া আছে কোটি টাকায়, 0, 100, 200, 300, 400, 500 এটা দেওয়া থাকবে, কোনো প্রবলেম নাই। 2 নম্বর হচ্ছে ভোগ, এই ভোগটাও পরীক্ষায় দেওয়া থাকবে। ভোগটা আছে 60, 130, 200, 270, 340, 410, এই ভোগটা দেওয়া থাকবে। এরপর আসো 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে সঞ্চয়। তাহলে সঞ্চয়টা এখানে কি দেওয়া আছে, যে সঞ্চয়টা দেওয়া আছে 0, এখানে 60, এখানে আছে সঞ্চয়টা কেমনে বের করবো দেখো। আমি যদি বলি তোমার কাছে ইনকাম আছে, মানে ইনকাম তোমার কাছে দেওয়া আছে এবং তোমার কাছে ভোগও দেওয়া আছে, তাহলে তুমি ইনকাম থেকে ভোগটা বাদ দিলে তুমি কি পাবা, সঞ্চয় পাবা না? এটা হচ্ছে সঞ্চয়ের সূত্র। সঞ্চয়ের সূত্র হচ্ছে S সমান Y মাইনাস C, অর্থাৎ তোমার ইনকাম থেকে তুমি যদি ভোগ ব্যয় বাদ দাও তাহলে তুমি কি পাবা, সঞ্চয় পাবা। কেমন? তাহলে ইনকাম থেকে আমরা ভোগ ব্যয় বাদ দিলে কি পাচ্ছি, সঞ্চয় বা সেভিংস পাচ্ছি। তাহলে এখানে আমাদের সেভিংসটা আমরা যদি এখন বের করে দেখাই তাহলে কেমন হবে দেখো। ইনকাম হচ্ছে 100, এটা হচ্ছে সেভিংস, তো এটা থেকে এটা বাদ দাও তাহলে হবে -60। তার মানে সেভিংস বের করতেছি আমরা, এস এর মান বের করতেছি। আর এখানে হচ্ছে 100 থেকে আমরা এটা বাদ দিলে আনসার হবে -30। আচ্ছা, একটা কথা হচ্ছে স্যার আমরা এখানে কেন এস এর মান বের করতেছি, কারণ তোমাদের যে মনে রাখতে হবে এডি সমান হচ্ছে C প্লাস S, আমরা পড়েছিলাম মনে আছে দেখো। এই যে এডি সমান আমরা বলছি C প্লাস S, আর S মানে আমরা কি বলছি C প্লাস সরি এডি মানে বলছি C প্লাস I, আর S মানে বলছি আমরা C প্লাস S বলেছিলাম, মনে আছে? এই যে এখানে লেখা আছে দেখো, এডি সমান C প্লাস I, এই যে C প্লাস I, আর এডি মানে হচ্ছে C প্লাস S। আমি শুরুতেই পড়াইছি, আজকে ক্লাসের শুরুতেই মুখস্থ করাইছি এটা, এডি মানে কি, S মানে কি। আচ্টা, তো আমাদের ওই যে এসটা বের করতেছি এই জন্য, কারণ এখানে আমাদের S প্রয়োজন হবে। C তো আমাদের এখানে লাগবে, এখানে লাগবে, S লাগবে, I লাগবে। আইটাও দেওয়া থাকবে, আইটাও পরীক্ষা দেওয়া থাকবে, আর এই ভোগটা দেওয়া থাকবে, বাট আমাদের সেভিংস বের করতে হবে। সেভিংসটা কেমন করতেছি, সেভিংস হচ্ছে এই ইনকাম থেকে ভোগ ব্যয় বাদ দিলে সেভিংস বের হয়। তাহলে 0 থেকে 60 বাদ দিলে -60, 100 থেকে 130 বাদ দিলে -30, 200 থেকে 200 বাদ দিলে 0, 300 থেকে 270 বাদ দিলে 330, 400 থেকে 340 বাদ দিলে 60, 500 থেকে 410 বাদ দিলে 90। কেমন? অর্থাৎ আমরা আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে কি পাচ্ছি, সঞ্চয় পাচ্ছি। সবাই একটু বুঝো কিনা দেখো তো। আর বিনিয়োগটা হচ্ছে সবসময় ফিক্স থাকবে, যেটা আমরা কেইনসীয় অর্থবিদদের মতে বলেছিলাম। কেইনসীয় অর্থবিদদের মতে এই বিনিয়োগটা সবসময় কি থাকবে, স্থির থাকবে, বিনিয়োগটা কখনোই পরিবর্তন হবে না। কেমন? তাহলে আমাদের ভোগ আছে, সঞ্চয় পেয়ে গেলাম এবং বিনিয়োগও দেওয়া আছে। এখন আমরা এডি এবং এস বের করব। আগে আমাকে বলো এই তিনটা তোমরা বুঝছো কিনা, এগুলো বুঝছো কিনা দেখো, প্রথম 4টা কলাম বুঝতে পারছো কিনা। পারবো ইনশাআল্লাহ। ওকে, যাচ্ছে আমরা এরপরে। তাহলে আমরা পেলাম আয়, ভোগ, সঞ্চয়, বিনিয়োগ। এখন আমরা দেখব সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান কেমন করতেছি দেখো। সামগ্রিক যোগানটা করবো এভাবে, এই যে সি আর আই যোগ করব। তাই এখানে সি কোথায়, আই কোথায়, এটা দেখো উপরে লেখা আছে যে সি আর আই দেওয়া আছে। তাহলে এখানে আমরা সি পাইছি এইটা, আর আই হচ্ছে এইটা।
সি আর আই যোগ করলে আমরা এডি পাবো। তার মানে এটার সাথে এটা যোগ করতে হবে, করি। 60 এর সাথে 30 যোগ করলে হবে 90, 130 এর সাথে 30 যোগ করলে হবে 160, 200 এর সাথে 30 যোগ করলে হবে 230, 270 এর সাথে 30 যোগ করলে হবে 300, 340 এর সাথে 30 যোগ করলে হবে 370, 410 এর সাথে 30 যোগ করলে হবে 440। কেমন? তাহলে আমরা এই ভোগের সাথে বিনিয়োগ যোগ করলে সঞ্চয় সামগ্রিক চাহিদা পেয়ে যাচ্ছি। কেমন? সামগ্রিক চাহিদা আমরা পাচ্ছি। এখন চলে আসো, আমরা যদি এখন তাহলে এডি পেলাম, এখন আমাদেরকে এএস বের করতে হবে। তাহলে এএস আমরা কেমনে পাবো? এএসটা পাবো আমরা এভাবে যে আমাদের সি এর সাথে এস যোগ করতে হবে। কেমন? সি এর সাথে এস যোগ করলে আমাদের এএস পাওয়া যায়। সি এর সাথে এস বলতে এই দুটো যোগ করব। চলো আমরা করে ফেলি, এই দুটো যোগ করি। তাহলে এখানে প্রথমে আসছে হচ্ছে তোমার প্রথমে আসছে 6 এর সাথে -60 যোগ করো, তাহলে आंसर কিন্তু 0। বা 130 এর সাথে -130 যদি যোগ করে দাও তাহলে आंसर হবে কিন্তু 100 হবে, কারণ এটা থেকে এটা কি চলে যাবে, বাদ চলে যাবে। 200 এর সাথে 0 যোগ করলে হয় 200, তারপর হচ্ছে 370 এর সাথে 30 যোগ করলে হবে 300, তারপর হচ্ছে 240 এর সাথে 340 এর সাথে 30 যোগ 60 যোগ করলে হবে 400, 410 এর সাথে 90 যোগ করলে হবে 500। অর্থাৎ ভোগ এখানে আছে, সঞ্চয় এটা। তাহলে আমরা কি করলাম যে এই দুটো যোগ করে দিলাম, ভোগ আর সঞ্চয় যোগ করে দিলাম, তাহলে আমরা কি পেলাম, সামগ্রিক যোগান পেয়ে গেলাম। তাহলে একটা এখন বিষয় দেখো যে আমাদের এই যে এটা হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড, এটা অ্যাগ্রিগেট সাপ্লাই। আমরা দেখি কখন অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই কি হচ্ছে। যেমন শুরুতে অ্যাগ্রিগেট ডিমান্ড, এখানে দেখো এই প্রথম দিকে দেখো, এই প্রথম দিকে আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ড, প্রথম দিকে অ্যাগ্রিগেট ডিমান্ড একটু বেশি, মানে অ্যাগ্রিগেট ডিমান্ড বেশি, অ্যাগ্রিগেট সাপ্লাই কি কম, মানে অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই সমান হচ্ছে না, অ্যাগ্রিগেট ডিমান্ড বেশি অ্যাগ্রিগেট সাপ্লাই কম। তার মানে আমরা বলতে পারি শুরুর দিকে এডি বেশি কিন্তু এস কম। বাট এখানে গিয়ে দেখো এডি এবং এস কি হচ্ছে, সমান হচ্ছে। তার মানে সেটাই আমাদের ভারসাম্য শর্ত, এডি এবং এস কি হইতে হবে, সমান হইতে হবে। তার মানে এই বিন্দুতে এডি এবং এস কি হচ্ছে, সমান হচ্ছে। এরপরে দেখো এটা হচ্ছে আমাদের এডি 370 আর এস হচ্ছে কত, 40। তার মানে অ্যাগ্রিগেট ডিমান্ড কম কিন্তু অ্যাগ্রিগেট সাপ্লাই এখানে বেশি। তার মানে এখানে অ্যাগ্রিগেট ডিমান্ড কম আছে বাট অ্যাগ্রিগেট সাপ্লাই কি বেশি। তার মানে এটা হচ্ছে এখানে ভারসাম্য হচ্ছে না, ডিমান্ড এখানে কম, সাপ্লাই কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এডি লেস দেন এস হয়ে গেছে। তারপর আমাদের ভারসাম্য বিন্দু কোটা এটা, যেখানে ডিমান্ড আর সাপ্লাই সমান হবে সেখানে আমাদের ভারসাম্য বিন্দু হবে। এখানে একটা লক্ষণীয় বিষয়, সে লক্ষণীয় বিষয়টা হচ্ছে আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা একটু লক্ষ্য করবা যে আমাদের জাতীয় আয় যেটা আছে সেটা হচ্ছে 0, 100, 200, 300, 400, 500, ঠিক সেম ভাবে এই সামগ্রিক যোগানও কিন্তু দেখো 0, 100, 200, 300, 400, 500। তার মানে এটা যে হারে পরিবর্তন হচ্ছে, যেভাবে বৃদ্ধি পাচ্ছে, এটাও সেম। যার কারণে এই এস রেখাটা, আমরা যদি এস রেখাটা অঙ্কন করি তাহলে সেই এস রেখাটা হচ্ছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে এবং হচ্ছে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরের দিকে উঠবে, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হবে এবং 90 ডিগ্রি উপরের দিকে কি হবে, উঠবে। সেটা হচ্ছে আমাদের কি রেখা বলতো, এস রেখা বা অ্যাগ্রিগেট সাপ্লাই রেখাটা। ওকে ফাইন। তাহলে আমরা চলো এখন একটা বিষয় দেখি, সেটা হচ্ছে আমরা চিত্র আঁকবো এখান থেকে। আমি চিত্রটা এখানে আঁকতেছি, এই পাশে আঁকবো, তো তোমরা একটু লক্ষ্য করো। তো দেখো প্রথমে দেওয়া আছে জাতীয় আয়, এরপর আমাদেরকে সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান রাখতে হবে। আমি আগে যোগান রাখা রাখবো, চাহিদাটা পরে রাখতেছি। আমরা দুইটা অক্ষর নিচ্ছি, দেখো এই যে ভূমি অক্ষ, এই ভূমি অক্ষে আমরা দেখলাম হচ্ছে তোমার এই যে জাতীয় আয়, এটা হচ্ছে জাতীয় আয়, এটা হচ্ছে কোটি টাকায়, আমরা আয় লিখলাম, জাস্ট আয় লিখলে হবে, আয় এটা কোটি টাকায় লিখছি, এটা লিখলাম। আর হচ্ছে সামগ্রিক চাহিদা যেটা, সেটা হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড, আর অ্যাগ্রিগেট সাপ্লাই আমরা উপরের দিকে ধরবো। তো আমরা এখানে উপরের দিকে এডি এবং কি লিখবো, এস লিখবো, অ্যাগ্রিগেট ডিমান্ড এবং অ্যাগ্রিগেট কি লিখবো, সাপ্লাই লিখবো। সো আয় দেখো এখানে আয় আছে 100, 200, 300, 400, 500। তাহলে আমি এখানে আয়ের দিকে 100, 200 লিখতে পারি, নো প্রবলেম। তাহলে হবে 100, 200, 300, 400, 500, 100, 200, 300, 400, 500 লিখলাম। আর এদিকে উপরের দিকে হচ্ছে এডি এবং এস, এডি এবং এস রেখা আঁকবো।
এডি এবং এস রেখা আঁকার জন্য আমাদের এখানে দেখতে হবে এডি সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত। এডির মধ্যে সর্বনিম্ন 90, সর্বোচ্চ 440, আর হচ্ছে যোগানের ক্ষেত্রে হচ্ছে 0, এখানে হচ্ছে 500। তো আমরা 0 থেকে 500 পর্যন্ত কভার করতে হবে। এখানেও আমি 100 করে ধরি, সমস্যা নাই, আমি 100 করে ধরছি। সো ধরলে 100 করে 100, 200, 300, 400, 500 ধরলাম। 100, 200, 300, 400, 500 ধরলাম। কেমন? অর্থাৎ আমাদের আইটা হচ্ছে ভূমি অঙ্কে, আর উপরের দিকে হচ্ছে এডি এবং এস ধরলাম। ঠিক আছে? তো চলো আমরা এখন একটা আঁকবো। প্রথমে এস রেখাটা আগে আঁকি, এটা একটু সহজ হবে, এটা আগে ফেলি, তারপরে এডি রেখাটা আঁকবো। আগে এস রেখাটা আঁকি। দেখো 0-র সাথে এসটাও কত আছে, 0-র সাথে এসটাও 0, তার মানে এই আর ইনকাম 0 হলে অ্যাগ্রিগেট সাপ্লাই যেটা আছে সেটাও 0 হবে। তার মানে প্রথম বিন্দু এখানে, আমি এখানে অন্য একটা প্যান নিচ্ছি। হ্যাঁ, প্রথম বিন্দু হচ্ছে এখানে ইনকাম যখন 0, অ্যাগ্রিগেট সাপ্লাই তখন 0। দেখো এই যে 0-র সাথে 0, দ্যাট মিন্স এই আই যখন 0, অ্যাগ্রিগেট সাপ্লাই যেটা সেটা কত, 0। তার মানে প্রথম বিন্দু এই জায়গায়। 2 নম্বর হচ্ছে এটা 100 হলে এটা কত হচ্ছে 100, তার মানে 100-র সাথে 100 হবে, দ্বিতীয় বিন্দু হবে এই জায়গায়। তারপর হচ্ছে 200-র সাথে এখানে কত হবে, 200 হবে। সো 200-র সাথে 200, দ্বিতীয় বিন্দু হবে এখানে। তারপর হচ্ছে 300-র সাথে কত হবে, 300 হবে, এখানেও সেম, 300-র সাথে 300। তারপর 400-র সাথে 400, দেখো একদম ইজি। এরপর হচ্ছে 500-র সাথে 500। তাহলে আমরা এই বিন্দুগুলো এখন আমরা যোগ করে দিব। কেমন? আমরা যদি বিন্দুগুলো যোগ করে তাহলে দেখবে এরকম একটা স্ট্রেট লাইন পাবা। এটা যদি একটু ভুল হইছে আর একটু তোমরা কারেকশন করো। এরপর একটা স্ট্রেট লাইন পাচ্ছ। কি করতাম, এই যে স্ট্রেট লাইন যেটা পাচ্ছ এটাকে আমরা বলি এএস রেখা, অ্যাগ্রিগেট সাপ্লাই রেখা। কেমন? অ্যাগ্রিগেট সাপ্লাই রেখাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপর দিকে করে। তোমাদের বইতে যেটা হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র এএস রেখাটা আসছে, বাট সূচিতে নাই। এস রেখাটা লিখে দিচ্ছে 45 ডিগ্রি। কি লিখছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপর দিকে করে। কেন ওঠে? কারণ 45 ডিগ্রি রেখা, একটা রেখা 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপর দিকে তখনই ওঠে যখন এখানে স্বাধীন চলক যে হারে পরিবর্তন হয়, অধীন চলকটা একই হারে পরিবর্তন হয়। কেমন? অর্থাৎ স্বাধীন চলক যে হারে বাড়তেছে, অধীন চলক একই হারে বৃদ্ধি পাচ্ছে, বিদায় এখানে রেখাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপর দিকে উঠবে এস রেখাটা। অন্যদিকে এই দিন যে রেখাটা সেটা যদি আমরা আঁকি, তাহলে এই রেখা রাখতেছি আমি। এই রেখা হচ্ছে 0-র সাথে 90 প্রথম বিন্দু। তার মানে এদিকে 0 হলে, ইনকাম 0 হলে এদিকে হবে 90 মানে হচ্ছে এই 100-র একটু নিচে হবে, এই জায়গা মনে করো প্রথম বিন্দু। তারপর হচ্ছে এখানে হবে 100-র সাথে 160, এদিকে 100-র সাথে 160 হবে। 160 মানে হচ্ছে 160। 160 কেমন লিখবে দেখো, এই 100-র সাথে 160 মানে হচ্ছে এইটা যদি 200 হয়, এটা যদি 50 হয়, তাহলে 160 মানে এটা একটু উপর হবে, এই জায়গায় মনে করো দ্বিতীয় বিন্দু এখানে। 3 নম্বর বিন্দু হচ্ছে 200-র সাথে এখানে হবে 230, এই 200-র সাথে 230 হবে, এখানে 230 মনে করো। তারপর হচ্ছে এটার সাথে এটা হবে 200-র সাথে 230। তারপর হচ্ছে 300-র সাথে এখানে হবে 300, 300-র সাথে 300, এটা আমাদের তৃতীয় বিন্দু, এটা আমাদের এই জায়গায় ভারসাম্য হবে, তৃতীয় বিন্দু। তারপর হচ্ছে 400-র সাথে এখানে কত হবে 370, 370 মানে হচ্ছে এটা 370 এই জায়গা মনে করো, এখানে হচ্ছে আমাদের পরের বিন্দুটা। এরপর হচ্ছে 400-র সাথে কত হবে 300, সেটা তো বললাম। 500-র সাথে হচ্ছে 440, 400টা বলি নাই মনে হয়, ও একটু ভুল করছে, হ্যাঁ ঠিক আছে, না 500 সাথে হচ্ছে 240, তার 500 সাথে 240 মানে হচ্ছে এখানে, সরি 440 এখানে। বিন্দুটা যদি যোগ করে তাহলে এরকম হবে, দেখো রেখাটা হবে এরকম। এটা হচ্ছে আমাদের এইডি রেখা, অ্যাগ্রিগেট ডিমান্ড রেখা। যদি একটু হিজিবিজি মনে হচ্ছে, বাট আমি তোমাদেরকে দেখাবো, এখানে আছে রেখাটা, জাস্ট এমনি আঁকবা। সেটা হচ্ছে আমাদের এইডি রেখা, যেখানে এডি এবং এস সমান হচ্ছে সেই বিন্দুটা হচ্ছে এখানে, এই বিন্দুটাতে আমাদের এডি সমান কি হচ্ছে বলো, এডি সমান এস হচ্ছে, সেটা আমাদের ভারসাম্য বিন্দু। সেখান থেকে নিচের দিকে আসলে আমরা জাতীয় আয় পাবো, সেখান থেকে কোন দিকে আসলে, নিচের দিকে আসলে আমরা জাতীয় আয় পেয়ে যাব। তাহলে এখান থেকে নিচের দিকে আসলে আমরা কি পাবো, জাতীয় আয় পাবো। এডি এবং এস সমান হচ্ছে, সো জাতীয় আয় হচ্ছে এখানে 300 কোটি। কেমন? 300 কোটি হচ্ছে জাতীয় আয়। আচ্ছা, এই জিনিসটাকে আমি তোমাদের একটু হোয়াইট বোর্ডে দেখাই, মানে হোয়াইট বোর্ডের চিত্রটা একটু দেখাই কেমন হবে। সো একটু হিজিবিজি মনে হচ্ছে, আমি রাফলি তোমাদের একটু দেখাচ্ছি, একটু লক্ষ্য করবা। সো আমি যদি বলি এটা আমাদের একটা দেশের এস রেখা, মাথায় রাখবা এস রেখাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপরের দিকে ওঠে, আর এডি রেখাগুলো হয় এরকম। এটা যদি হয় আমাদের এডি, এটা মনে করো এডি 1, এটা হচ্ছে এরকম সি প্লাস আই, এখানে আছে সি প্লাস আই, মানে দুইটা খাত আছে এখানে।
যদি এমন হয় এই অবস্থা মনে করো যে জাতীয় যেটা সেটা এখানে নিচে থাকবে, মনে করো এটা হচ্ছে জাতীয়, এখানে আমি লিখে ফেলি 300 কোটি মনে করো এটা, তো এটা হচ্ছে জাতীয় আয় 300 কোটি। এখন যদি এমন বলে যে এখানে যদি সি প্লাস আই এর সাথে এক্সট্রা একটা নতুন খাত যুক্ত হয়, মানে এডির ক্ষেত্রে অ্যাগ্রিগেট ডিমান্ডের ক্ষেত্রে আমরা জানি শুধুমাত্র দুই খাত না, সি প্লাস আই না, এখানে আরো থাকে সি প্লাস আই প্লাস জি, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তাহলে যদি এক্সট্রা একটা খাত যুক্ত হয় তাহলে ভারসাম্য জাতীয়ের উপর কি প্রভাব পড়তে পারে? তাহলে আমরা বলতে পারি সেক্ষেত্রে এটা আমাদের ভারসাম্য বিন্দু ছিল, যখনই এটার সাথে এক্সট্রা নতুন খাত যুক্ত হবে এই রেখাটা উপরে শিফট করবে, আমি আবার বলতেছি উপরের দিকে শিফট করবে, আর উপরের দিকে শিফট করলে সেক্ষেত্রে হবে এটা হচ্ছে এডি মনে করো 2, এডি 2 মনে করো এটা, আর সেই এডি 2 অবস্থা হচ্ছে সি প্লাস আই প্লাস জি হবে, সি প্লাস আই প্লাস জি হবে। আবার যদি আমি বলি যে সে অবস্থায় তাহলে ভারসাম্য জাতীয় আয় কত, সেটা হচ্ছে ভারসাম্য জাতীয় কি পাবে, বৃদ্ধি পাচ্ছে, মনে করো 400 হচ্ছে, আই থিঙ্ক মনে করো এটা 400 হয়েছে। মানে আমরা বলতে পারি যে যখনই অ্যাগ্রিগেট ডিমান্ডটা বৃদ্ধি পাবে, কোন একটা নতুন খাত যুক্ত হবে, অ্যাগ্রিগেট ডিমান্ড উপর দিকে শিফট করবে, যার কারণে জাতীয় আয়টা বাড়বে। এটা এমসিকিউর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে জাতীয় আয়টা কখন বাড়তেছে, যখন আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ডের একটা নতুন খাত যুক্ত হচ্ছে, সি প্লাস আই এর সাথে সি প্লাস আই প্লাস জি যুক্ত হচ্ছে, তখনই রেখাটা উপর দিকে শিফট করতেছে এবং জাতীয় আয়টা বৃদ্ধি পাচ্ছে। আবার যদি আমরা বলি যে আবারও তোমার মনে করো যে আরেকটা নতুন খাত যুক্ত হলো, তাহলে রেখাটা আরো উপর দিকে শিফট করবে এবং সেক্ষেত্রে বলবো যে এডি সমান বলতে পারি আমরা সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, অর্থাৎ এক্সএম যদি যুক্ত হয় তাহলে দেখা যাবে ভারসাম্য বিন্দুটা আরো উপরের দিকে শিফট করবে। ভারসাম্য বিন্দু এখন এখানে চলে আসবে, এটা ছিল প্রথমে E1, তারপর E2 তে চলে যাবে, তারপর হচ্ছে E3 তে চলে যাবে, এবং সেই অবস্থায় দেখা যাবে আমাদের জাতীয় আয়টা কি পাবে, আরো বৃদ্ধি পাবে, মানে ভারসাম্য জাতীয় আয়টা আরো বাড়বে। তাহলে যখনই একটা এডির মধ্যে যখন একটা নতুন খাত যুক্ত হচ্ছে, যখন একটা নতুন খাত যুক্ত হচ্ছে, আমাদের অ্যাগ্রিগেট সামগ্রিক যেটা জাতীয় আয় সেটা কিন্তু ভারসাম্য জাতীয়টা কিন্তু কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, ডিমান্ড বৃদ্ধি পাওয়ার ফলে। যেহেতু যোগান সবসময় কি থাকে, সেম থাকে, যোগান 45 ডিগ্রি অ্যাঙ্গেল উপরের দিকে উঠে যায়, কেমন? সো ডিমান্ড বৃদ্ধি পেলে তখন কি পারে, জাতীয় আয়টা বৃদ্ধি পেতে থাকে। দেখো তো আমার কথাগুলো বুঝছো কেন? একটু কঠিন মনে হইতে পারে, বাট এতটাও কঠিন না। প্রথম থেকে ক্লাসগুলো যারা করো নাই অবশ্যই প্রথম থেকে ক্লাসগুলো করবা, নাহলে বুঝতে পারবে না এই চ্যাপ্টারের আর কি। আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ আজকে। আমরা নেক্সট ক্লাসে 10ম অধ্যায়ে চলে যাবো, একটা অধ্যায় বাকি আছে, ওই অধ্যায়টা আমরা পড়ে ফেলবো, 2-3টা ক্লাস লাগবে হয়তো, ওটা শেষ করলে আমাদের এই কোর্সটাও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এইটুকুই থাকুক। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব হচ্ছে তোমাদের কি নিয়ে, পরবর্তী অধ্যায়। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী অধ্যায় 10ম অধ্যায় আলোচনা করব। সবাই ভালো থাকো ততক্ষণ পর্যন্ত। আসসালামু আলাইকুম।